আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে ভেক্টরের গুণন। তো দেখেন, ভেক্টর হচ্ছে দুইটি পদ্ধতিতে গুণ করা যায়। একটা হচ্ছে ডট গুণ, আর একটা হচ্ছে ক্রস গুণ। দেখেন, একটা হচ্ছে ডট গুণ, একটা হচ্ছে ক্রস গুণ। এখন দেখেন ডট গুণটা কি। ডট গুণটা হচ্ছে দুইটা ভেক্টর রাশিকে যখন আমরা ডট গুণ করব তখন সেটা স্কেলার রাশিতে পরিণত হবে। কি বলছে? দুইটা ভেক্টর রাশিকে যখন আমরা ডট গুণ করব সেটাকে স্কেলার রাশিতে পরিণত হবে। অর্থাৎ এ একটা ভেক্টর রাশি, তাকে যদি বি একটা ভেক্টর রাশি এর সাথে ডট গুণ করি, তাহলে আমাদের হবে হচ্ছে এ বি কস থিটা। এখন ডট গুণ কি করে? ডট গুণ হচ্ছে ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে পরিণত করে। তাহলে কি করে? ভেক্টরকে স্কেলারে পরিণত করে। তাহলে কি করে? ডট গুণ হচ্ছে ভেক্টরকে স্কেলার রাশিতে পরিণত করে। এখন ডট গুণ ফল কেন করি আমরা? কয়েকটা তাৎপর্য আছে। তো আমাদের হচ্ছে ভার্সিটি এক্সামের জন্য যেগুলা গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক আমরা সেগুলাই দেখব এখন। তো দেখেন, এখানে হচ্ছে ডট গুণফলের কয়েকটা বিষয় আছে। তো একটা হচ্ছে থেটা নির্ণয় করতে। কি বলছি? থেটা নির্ণয় করতে। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো কিছুর মান বের করতে। এটা হচ্ছে আমরা এখন বুঝবো কিভাবে। দেখেন, তো ডট গুণ মানে কি? ডট গুণ মানে হচ্ছে এ ডট বি, অর্থাৎ হচ্ছে এ বি কস থিটা। এখান দেখেন দুইভাবে করা যাবে। একটা হচ্ছে মনে করুন এ একটা ভেক্টর 5 নিউটন, বি একটা ভেক্টর এটাও 5 নিউটন। এই ভেক্টর দুইটা হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রিতে ক্রিয়াশীল। তো আমি যদি বলতাম এই দুইটা ভেক্টরের ডট গুণফল কত, তাহলে আমরা কিভাবে করতাম? এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতাম হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান cos থিটা। এখন দেখেন এ ভেক্টরটা কত? এ ভেক্টরটা হচ্ছে 5, বি ভেক্টরটা হচ্ছে 5, এই দুটো হচ্ছে মান। আর cos থিটা মানে cos 90 ডিগ্রি। দেখেন cos 90 ডিগ্রির মান কত? 0। তার মানে হচ্ছে a ডট বি ইকুয়ালস টু 0। অর্থাৎ দুটি ভেক্টর যদি লম্ব আকৃতিতে থাকে, অর্থাৎ একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টর যদি লম্ব হয়, তাদের ডট গুণফল কি হবে? 0 হবে। এখন এই যে প্রথম দুটো বললাম থেটা নির্ণয় আর কোনো কিছুর মান বের করা, এটা থেকে আমাদেরকে ঘোরায় ফেরায় অনেক কোশ্চেন করবে। সেগুলো এখন আমরা একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন, মনে করেন এরকম একটা ভেক্টর রাশি পি হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এটা হচ্ছে পি ভেক্টর। কিউ একটা ভেক্টর আছে মনে করেন, এটা হচ্ছে 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস mk ক্যাপ। তাহলে কিউ ভেক্টর আর পি ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরের আমি যদি এরকম বলতাম, এক নম্বর কোশ্চেন দিতাম এরকম, পি ভেক্টর লম্ব কিউ ভেক্টর। পি লম্ব কিউ হলে এম ইকুয়ালস টু হট। আরেকটা যদি এরকম বলি যে পি সমান্তরাল কিউ হলে এম ইকুয়ালস টু হট। এই দুইটা কোশ্চেন আমি করলাম। মনে করেন এটা হচ্ছে আমাদের ডট গুণফলের আর কি একটা পার্ট। তো দেখেন আমি কি বলছি, ওই যে আগে বলছিলাম যে ভেক্টরকে স্কেলার পরিণত করে, একটা হচ্ছে থিটা বের করা আর একটা হচ্ছে কোনো কিছুর মান বের করা। এখন দেখেন কোনো কিছুর মান বের করা বলতে এই যে এখানে এই মেন মানটা আমরা বের করব এটা। তো আমাদের প্রথম কাজ হবে পি লম্ব কিউ, অর্থাৎ সূত্র যদি আমরা লিখতাম তাহলে কি হতো? পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ cos থিটা। এখন বলেন লম্ব যেহেতু, তার মানে cos থিটার মান কত? cos থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। আর cos 90 মান, এই যে cos 90 মান হয়ে যায় 0। অর্থাৎ পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়ালস টু 0। এখন আমরা এটা জানি কিনা যে যদি এরকম একটা ভেক্টর থাকে xi ক্যাপ প্লাস axi ক্যাপ প্লাস ayj ক্যাপ প্লাস azk ক্যাপ, এটা হচ্ছে পি একটা ভেক্টর, কিউ আরেকটা ভেক্টর মনে করেন এরকম রয়েছে bxi ক্যাপ প্লাস byj ক্যাপ প্লাস bzk ক্যাপ। এরকম যদি হতো, এই দুইটাকে যদি ডট করতাম এরকম,
পি ডট কিউ এরকম যদি করতাম তাহলে আমরা লিখতাম হচ্ছে ax bx প্লাস ay by প্লাস az bz। এখন দেখেন আমরা যদি এরকম থাকে তাহলে এরকম করি। এখন দেখেন তো পি এর একটা মান আছে, কিউ এর একটা মান আছে, তাহলে পি এর হচ্ছে ওই যে ax, এটা হচ্ছে bx, তার মানে এই দুইটাকে গুণ করবো, যে পি এর মান 3 × 6 মানে 3 গুণ 6, তারপরে কত দেখেন প্লাস 2 × 4 মাইনাস, এখানে প্লাস লিখবো, এই দুইটা করলে প্লাসই হয়ে যাবে 5m প্লাস হচ্ছে 5m ইকুয়ালস টু কত 0। এখান থেকে m এর মান বের করবো, তো m এর মান বের করতে গেলে কি করব, এখানে 18 8 প্লাস 5m ইকুয়ালস টু 0, তাহলে 18 8 হচ্ছে 26, তার মানে হচ্ছে 5m ইকুয়ালস টু -26, m ইকুয়ালস টু -26/5। তাহলে দেখেন যদি লম্ব হয়, মানে প্রথমটার উত্তর ক নম্বরের উত্তর হচ্ছে যদি ভেক্টর দুটি লম্ব হয় তাহলে হচ্ছে m এর মান কত, ওই যে -26/5। কিভাবে করছি, এই দুইটাকে গুণ করছি, ডট গুণ করে ইকুয়ালস টু 0 বসাইছি। 0 কেন বসাইছি, 0 বসানোর কারণ হচ্ছে থিটা 90 হলে cos থিটার মান 0, তাই এটা আমরা পারবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এরপরে যদি আমাদের খ নম্বরের ম্যাথ করা লাগতো, সেই ক্ষেত্রে আমরা এটা করতাম, এই যে পি সমান্তরাল কিউ হলে। এখন দেখেন ভাই, কোন একটা ভেক্টর এখান থেকে যদি আমি এরকম বলি, এটা তো পি ভেক্টর, এই পি ভেক্টরের মান কত, মান বলতে মডুলাস অফ পি, আর আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে মডুলাস অফ পি আকার লেখা যায় অথবা শুধু পি লিখলেও এটার মান বলে, মান বোঝা যায়, এটা হচ্ছে প্রথম ক্লাসে ছিল। এখন দেখেন তো এটার মান কিভাবে বের করি, রুট ওভার যা থাকে সহগ যেটা থাকে সেটার স্কোয়ার, তার মানে ax এর স্কোয়ার প্লাস ay এর স্কোয়ার প্লাস az এর স্কোয়ার, এটা আমরা বুঝি। তাহলে এখন আমরা এই 2 নম্বর যদি করার চেষ্টা করি, খ নম্বর, তাহলে হচ্ছে পি সমান্তরাল কিউ, তাহলে সমান্তরাল হলে মধ্যবর্তী কোণ কত, দেখেন তো এটা হচ্ছে একটা সমান্তরাল, একটা রেখা, তার সমান্তরালে আরেকটা রেখা টানলাম, দেখেন তো এই দুইটা সেম দিকে কিনা, তো এইটাকে যদি আমি এটার উপর বসায়ও দিতে পারি, তার মানে একই দিকে বা সমান্তরালে থাকলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তাহলে দেখেন পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস থিটা। এখন পি ডট কিউ মানে হচ্ছে কিভাবে করব, এই দুইটাকে ডট গুণ করবো, মানে 3 6 18 প্লাস 4 2 8 প্লাস 5m ইকুয়ালস টু পি আর কিউ এর মান কিভাবে বের করি, যে এখানে নিচে দেখেন দেখানো রয়েছে, মান এইভাবে বের করি। তো এই পি এর মান যদি বের করার চেষ্টা করতাম তাহলে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -5 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে পি এর মান। কিউ এর মান কত হতো দেখেন, রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -m এর স্কোয়ার, এটা তো কেবলই লিখলাম হচ্ছে পি আর কিউ এর মান। এবার দেখেন cos থিটা মানে cos 0 ডিগ্রি, দেখেন এটা অনেক বড় হবে, এরপরে দুইটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে তারপরে m এর মান বের করা হবে, এটা অনেক কষ্ট। তো এইটা আমরা শর্টকাটই করব। শর্টকাটে কিভাবে করব দেখেন, শর্টকাটে করার সিস্টেমটা হচ্ছে এইভাবে আমরা করব না, ঠিক আছে, এইভাবে করব না, এটা আমরা করব শর্টকাট। শর্টকাট করার সিস্টেম হচ্ছে, বলছে কি সমান্তরাল, যখনই বলবে সমান্তরাল যখনই বলবে তখনই বুঝবো যে তাদের সহগ, যেরকম আই জে কে এর যে সহগগুলো আছে এদের অনুপাত সমূহ সেম হবে। কি বলছি, যদি সমান্তরাল বলে তাহলে হচ্ছে আই জে কে, এই যে আই জে কে নিচে তো আই জে কে আছে তাই না, তো এদের হচ্ছে অনুপাত সমূহ সমান হবে। তার মানে কি দেখেন তো 3, এটা হচ্ছে 3/6 ইকুয়ালস, দেখেন তো 3/6, এটা হচ্ছে তারপরটা কি সমান, এই যে সমান বলছে সমান্তরাল বলে, এটা মনে রাখার একটা সিস্টেম হচ্ছে সমান্তরাল যেহেতু তাই সমান, তো সমান্তরাল যেহেতু সমান তার হচ্ছে 2/4, তার মানে হচ্ছে 2/4 ইকুয়ালস টু হচ্ছে -5 ভাগ -m। এবার দেখেন তো এখান থেকে আমরা m এর মান অনায়াসে বের করতে পারবো, যদি এটা কেটে দিই তাহলে হচ্ছে m ইকুয়ালস টু কত হয় দেখেন তো 3m ইকুয়ালস টু 30, m ইকুয়ালস টু 10, তাহলে m এর মান বের হয়ে গেল। দেখেন সমান্তরাল হলে আমরা এইভাবে আগাবো না, এইভাবে আগালে আমাদের কষ্ট হয়ে যাবে। আমরা কি করবো, এই যে শর্টকাট সিস্টেমটাতে করব, এইটা হচ্ছে অনুবাদ করবো, অনুবাদ করলে মিলে যাবে। এখন দেখেন আরেকটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে যখনই আপনাকে বলবে সমান্তরাল, যখনই বলবে কি সমান্তরাল যখন বলবে আপনার মাথায় একটা কোশ্চেন চলে আসবে যে সমান্তরাল যেহেতু তাহলে সহগের অনুপাত সেম হওয়ার কথা। তো আপনি এখান থেকে হিসাব করেন, এখানে আছে 3, এখানে আছে 6, তার মানে কত গুণ বাড়ছে, দ্বিগুণ বাড়ছে,
তাই না? এখানে আছে 2, এখানে আছে 4, তাহলে কত গুণ বাড়ছে? দ্বিগুণ বাড়ছে। তাহলে এখানে আছে 5, এখানে আছে m, তাহলে কত গুণ বাড়বে? দ্বিগুণ বাড়বে। তাহলে এখানে 5 আছে, এখানে কত হবে? দ্বিগুণ বাড়লে 10 হবে, তাহলে m এর মান 10। বুঝছি? তাহলে হচ্ছে আমরা ডট গুণের এই যে প্রসেসটা এটা শিখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের লাগবে। তাহলে আমরা পারবো কিনা? তাহলে ডট গুণফল কি করে? ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে পরিণত করে। এরপর দেখেন ক্রস গুণ। কি বলছি? ক্রস গুণ। বলেন তো ক্রস গুণ কি করে? ক্রস গুণ হচ্ছে একটা ভেক্টর গুণন। কি গুণন? ভেক্টর গুণন। ক্রস গুণন কি গুণন? ভেক্টর গুণন। আচ্ছা, ক্রস গুণন ভেক্টর গুণন। আর এটা কজ হবে না সাইন হবে, এটা আমরা অনেকভাবে মনে রাখতে পারি। আমি একভাবে মনে রাখতাম, সেটা হচ্ছে দেখেন ক্রস, CROSS, ক্রস। ক্রস গুণে দেখেন এস এর আধিক্য বেশি, তাই না? মানে মনে রাখতাম এইভাবে আমি। তো আমি যদি এরকম লিখতাম A ক্রস B, তাহলে আমি লিখতাম হচ্ছে AB, এস এর আধিক্য বেশি না, তাই লিখতাম সাইন থিটা, সাইন থিটা। আর যেহেতু এটা ভেক্টর গুণন, তার মানে কি এর দিক থাকবে? ভাই দেখেন ভেক্টর গুণনের দিক থাকে, তাহলে এটা হচ্ছে এই যে ইটা, তাহলে হচ্ছে A ক্রস B এর হচ্ছে AB সাইন থিটা, সাথে হচ্ছে ইটা। এখন এখানে আমাদের কোশ্চেন আসার মতো সেটা হচ্ছে যে আমাদের বলবে দুইটা ভেক্টর দিবে, দিয়ে বলবে এটা ক্রস গুণ করো, এটা ক্রস গুণের মান কত, এরকম বলতে পারে। তো সেটা বলার আগে আমাদের এখানে শর্টকাট যে সিস্টেমগুলো আছে সেগুলো আমরা শিখব। এখন দেখেন এটা হচ্ছে A ভেক্টর, এটা হচ্ছে আমার B ভেক্টর। এখন আমি যদি আপনাকে বলি A ক্রস B এর দিক কোন দিকে, কি বলছি? A ক্রস B এর দিক কোন দিকে? তো আমরা এইভাবে হিসাব করব, এর দিকে আমাদের হাতের এই যে এটা বসাবো, এর দিকে বসালাম, বসানোর পরে আমরা A থেকে B এর দিকে যাচ্ছি, মানে A ক্রস B মানে এর থেকে B এর দিকে যাচ্ছি, তাহলে দিক কোন দিকে? উপরের দিকে। দেখেন এর থেকে B এর দিকে যাচ্ছি, তাহলে আমাদের দিক কোন দিকে? উপরের দিকে। তাহলে হচ্ছে তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। কি বলছি? A ক্রস B এর দিক হচ্ছে A ক্রস B এর দিক তলের সাথে দিক হচ্ছে তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। এখন আমি যদি বলতাম B ক্রস A কত, তাহলে B ক্রস A মানে কি? B থেকে এর দিকে যাব, B থেকে যখন এর দিকে যাব তখন দেখেন আমাদের এই আঙ্গুলটা, যে বৃদ্ধাঙ্গুলটা ভিতরের দিকে যাচ্ছে, তার মানে তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে। আর যদি বলতাম A ক্রস B তখন বাইরের দিকে। বুঝতেছি? এখন বলেন তো ঘড়ির কাঁটা কোন দিকে যায়? ঘড়ির কাঁটা যদি আমরা হিসাব করতাম, এটা যদি আমরা এরকম ঘড়ি হতো, তো ঘড়ির কাঁটা তো আমাদেরকে এরকম যে এদিকে যায় না, মানে ঘড়ির কাঁটা তো এই দিকে যায়। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি বলতাম যে এই ভেক্টরটা ঘড়ির কাঁটার দিকে গুণ করো, তাহলে ঘড়ির কাঁটার দিকে বলতে কোন দিকে দিক হতো? কোন দিকে? তলে। এই যে ঘড়ির কাঁটা তো এইদিকে ঘোরে, তাহলে এটাও তো বি থেকে এর দিকে যাইতো, তাহলে সেক্ষেত্রে তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে। এখন যদি বলতাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এই বাইরের দিকে, ঘড়ির কাঁটা উল্টা দিকে, তাহলে বিপরীত দিকে বলতে এই যে তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের শুধু এখান থেকে দিক লাগবে, আর কিছু লাগবে না। পারবো? এখন ক্রস গুণনের এই বিষয়টা আমরা জানলাম। আচ্ছা বলেন তো একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা যখন A ক্রস B করছিলাম, A ক্রস B করছিলাম, দিক হয়েছিল বাইরের দিকে। যখন B ক্রস A করছি, দিক হয়েছে ভিতরের দিকে। তাহলে বলেন তো আমি যদি A ক্রস B ইকুয়ালস টু B ক্রস A লিখি, এটা কি সঠিক? বলবেন না, এটা কখনোই সঠিক না। কারণ কি? A ক্রস B আর B ক্রস A কখনোই সঠিক না, এখানে একটা মাইনাস দেওয়া লাগবে। ঠিক আছে? মাইনাস বলতে দিক বোঝায়, আমরা জানি তো। এটা হচ্ছে আমাদের, তার মানে কি আমাদের হচ্ছে ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। কি বলছি? বিনিময় সূত্র মানে না। ক্রস গুণন কি করে না? বিনিময় সূত্র মানে না, বিনিময় সূত্র মানে না। পক্ষান্তরে আমাদের কিন্তু ওই যে ডট গুণ যেটা ছিল ওটা কিন্তু বিনিময় সূত্র মানে। তাহলে ডট গুণ কি করে? বিনিময় সূত্র মেনে চলে। ডট গুণ কি করে? বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু ক্রস গুণ বিনিময় সূত্র মানে না। ক্রস গুণ কি করে না? বিনিময় সূত্র মানে না। ক্রস গুণ বিনিময় সূত্র মানে না। এখন দেখেন ক্রস গুণের এখন আমরা কয়েকটা গুণ করা শিখব। যদি আমাদের এরকম থাকতো A ভেক্টর ইকুয়ালস টু 5 নিউটন, B ভেক্টর ইকুয়ালস টু 6 নিউটন, এটা বলতো মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি,
45 ডিগ্রি, আচ্ছা দিলাম 45 ডিগ্রি। যদি বলতাম a ক্রস b কত, তখন আমরা হিসাব করতাম হচ্ছে ab সাইন থিটা সাথে দিতাম ইটা। এখন দেখো ab এর মান, a এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 6, সাইন থিটা সাইন 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 5 6 30, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে হচ্ছে 30/√2। এই যে এটা হচ্ছে a ক্রস b এর হচ্ছে মান, সাথে এটা আমাদের রাখতে হবে, এটা দিক তো এটা। তাহলে a ক্রস b আমরা বুঝলাম, এটা হচ্ছে যদি সাধারণ গুণ বলে। এখন আমাদের যদি এরকম বলে দিত, আমাদের যদি এরকম বলতো যে a ভেক্টর হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, b ভেক্টর হচ্ছে 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস প্লাস 1k, আচ্ছা প্লাস k ক্যাপ, এরকম বললাম। বলে আমার বলতেছে a ক্রস b এর মান বের করো। তাহলে a ক্রস b যখন আমরা তখন করতে গেলে এরকম করতাম, a ক্রস b ইকুয়ালস টু i j k, এর মান হচ্ছে 5 2 -1 6 2 1। এরপরে কি করতাম দেখেন, ওই যে আমরা সে নির্ণায়ক যেভাবে বের করি আর কি, নির্ণায়কের ম্যাথ যেভাবে করি, i কে রাখতাম i এর সারি, i এর কলাম বাদ দিতাম, 5 দুগুণী 10 মাইনাস 6 দুগুণী 12, তাহলে 10 মাইনাস 12, এখানে মাইনাস j ক্যাপ নিতাম। এরপর দেখেন j এর সারি j এর কলাম বাদ, তার মানে হচ্ছে 5 কে 5 মাইনাস 6, তার মানে হচ্ছে 5 প্লাস 6। এরপর দেখেন যখন কে নিতাম, কে এর সারি কে এর কলাম বাদ, তার মানে 5 দুগুণী 10 মাইনাস 12, তাহলে 10 মাইনাস 12, এটা হচ্ছে কি ক্যাপ। এবার দেখেন তাহলে কি হতো, -2i ক্যাপ মাইনাস 11j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এটা হচ্ছে আমার a ক্রস b, a ক্রস b পাইছি। এখন আমাকে যদি বলতো a ক্রস b এর মান বের করো, তাহলে a ক্রস b এর মান মানে কি বলেন, a ক্রস b এটার মান মানে মডুলাস দিতাম, তার মানে রুট ওভার ওটাকে কি করে দিতাম, -2 এর স্কয়ার প্লাস -11 এর স্কয়ার প্লাস -2 এর স্কয়ার, কত হয়, এটা তো 4, এটা হচ্ছে 121, এটা তো 4, তাহলে কত হতো, 4 4 8 121, তাহলে হচ্ছে 129, এই যে এটা বুঝছি। তাহলে আমাদের এইভাবে যদি ক্রস গুণ দেয় এটাও পারবো। এখন আমাদের ম্যাথ কিভাবে দেবে, এমসিকিউ বা ভার্সিটি যেগুলো দিবে আর কি, সেটা হচ্ছে এরকম, এ ও বি কে যদি সামান্তরিকের সন্নিহিত বাহু বিবেচনা করি, তাহলে ক্ষেত্রফল কত। তো আমরা এইভাবে হিসাব করবো যে এটা যদি আমাদের এরকম হতো, এটা হচ্ছে সামান্তরিক, তারপরে এটা হচ্ছে a ধরতাম, এটা b, সামান্তরিকে যেহেতু সন্নিহিত বাহু বলছে, তাহলে আমাদের হচ্ছে সূত্র হতো, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a ক্রস b। যদি আমাদের এরকম বলতো যে এরা হচ্ছে সামান্তরিকের কর্ণ, তার মানে হচ্ছে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তখন আমাদের ক্ষেত্রফল হতো 1/2 a ক্রস b। আমাদের যদি এরকম বলতো a আর b হচ্ছে ত্রিভুজের দুইটা বাহু, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তখন আমাদের ক্ষেত্রফল হতো 1/2 ইন্টু a ক্রস। এটা আমরা কিন্তু বের করতে পারি, যে তাহলে সূত্রটা পড়বো আর কিভাবে বের করতে হয় এটা আমরা জানি, তো সেখান থেকে আমরা বের করে নিব। তাহলে ক্রস গুণ শিখলাম আর ডট গুণ শিখলাম। এখন এখান থেকে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে দিক নির্ণয় করা বা থিটা নির্ণয় করা। তো এটা তো আমরা জানি যে a ভেক্টর b ভেক্টর, আমাকে যদি বলতো a ও b এর মধ্যবর্তী কোণ কত, তো আমি যখন ডট গুণ শিখাইছি তখন আমি বলছি, না যে ডট গুণ কি করে, মধ্যবর্তী থিটা নির্ণয় করতে সাহায্য করে। তাহলে এই দুইটাকে ডট গুণ করব, তাহলে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা, সেখান থেকে cos থিটাকে এক পাশে করব, a ডট b বাই ab, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স a ডট b, বাকিটুকু আপনারা করে নেবেন, এটা আপনারা পারেন, বুঝছি। তাহলে এটা পারবো। এখন আমাদের অনেক সময় এই কোশ্চেনটা বারবার ঘুরাই ফিরাই দেওয়ার মতো একটা কোশ্চেন, অনেক সময় এরকম বলে যে এখানে a ভেক্টরটি
এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, বলছে এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে। তো এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, এটা আমাদের থিওরি বেসিস একটা সিস্টেম ছিল। এক্স অক্ষকে এরকম ধরবো, আই ক্যাপ হিসাব করে তখন ডট গুণ করবো, অনেক ঝামেলা আছে, মানে ঝামেলা না, এটা আমরা ওইভাবে করবো না। এখন আমাদের যেহেতু শর্টকাট সিস্টেম, তো আমরা কি করব, একবারে বলবো থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স যে অক্ষের সাথে কোণ, যে অক্ষের সাথে কোণ, যে অক্ষের সাথে কোণ তার সহগ, আর নিচে লিখবো ভেক্টরের মান। দেখেন এখন আমাকে বলছে এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণে আছে, তাহলে আমরা থিটা বের করবো। এটা হচ্ছে শর্টকাট সিস্টেম, থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স কোন অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সহগ কত বলেন, দেখেন 5, তাহলে 5। আর ভেক্টরের মান বলতে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান কত, √5 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস -1 এর স্কয়ার। তাহলে এটা যদি আমরা করি তাহলে এইভাবে হবে, বাকিটুকু করবেন। আচ্ছা করি এটা, থেকে কত 5, এটা হচ্ছে 25 আর 4 29 আর 1 30, √30। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভেক্টরের হচ্ছে আমরা ডট গুণ ক্রস গুণ শিখলাম। হ্যাঁ দেখেন এখন আমরা শিখবো হচ্ছে যদি এরকম থাকতো কার্ল, আচ্ছা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আর একটা হচ্ছে কার্ভ। এখন দেখেন আমরা তো এইটাকে চিনি যে এটা নেবলা বলে নাকি, নেবলা ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এটা তো আমরা পারি তাই না। তো দেখেন এটা হচ্ছে নেবলা, এটাকে কি বলে, নেবলা। আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট। কি জিনিস গ্রেডিয়েন্ট, হচ্ছে এমন একটা জিনিস যা স্কেলারকে ভেক্টর বানায়, স্কেলারকে ভেক্টর বানায়। তাহলে গ্রেডিয়েন্ট কি করে, স্কেলারকে ভেক্টর বানায়। গ্রেডিয়েন্ট কি করে, স্কেলারকে ভেক্টর বানায়। গ্রেডিয়েন্ট কি করে, স্কেলারকে ভেক্টর বানায়। আর এটাকে আমরা এভাবে লিখি, এই যে এভাবে লিখি, তারপর হচ্ছে আমরা এই যে বিভিন্ন মান আসে গুণ করে দিই। তো আমাদের এটা লাগবে না, গ্রেডিয়েন্টের মান ওইভাবে আসবেও না, আমাদের বলবে গ্রেডিয়েন্টের কাজ কি, তাৎপর্য। তো এটা নিয়ে আমাদের বেশি কাজ নেই, কাজ যেটা নিয়ে আছে সেটা আমরা শিখবো, যেহেতু আমাদের হচ্ছে এখানে শর্টকাট সিস্টেম করে শিখবো, তো এটা নিয়ে বেশি আলোচনা না করলেও হচ্ছে। এখন দেখেন আমরা শিখবো হচ্ছে ডাইভারজেন্স। ভাই দেখেন ডাইভারজেন্স মনে রাখবো কি করে, ডাইভারজেন্স, তাহলে ডাইভারজেন্সের ড আছে, তাহলে ডাইভারজেন্স ডিআইভি, এটা হচ্ছে ডট গুণের সাথে কানেক্টেড। তাহলে ডাইভারজেন্স কি করে, ডট গুণ করে। ডাইভারজেন্স কি করে, ডট গুণ করে। আর ডট গুণ করলে কি হয়, ভেক্টর স্কেলার হয়ে যায়। ভেক্টর কি হয়ে যায়, ভেক্টর স্কেলার হয়ে যায়, স্কেলার হয়ে যায়। এখন দেখেন ডাইভারজেন্স কে ডট, তাহলে এটাকে আমরা প্রকাশ করার সিস্টেম থাকা উচিত। তো ডাইভারজেন্সকে আমরা এভাবে প্রকাশ করি, ডাইভ অথবা এইভাবে এই নেবলার সাথে এই ভি ডট করে দিই। এইটা এই ডাইভারজেন্স করলে কি হবে, ডট গুণ করলে সামথিং আসবে। তো এখানে দেখেন এর মান আসবে, তো কোনো কিছুর মান তো অবশ্যই আসবে। তো এই ডাইভারজেন্স করলে মান আসবে, একটা হচ্ছে যদি আমাদের নেগেটিভ মান আসে, দেখেন নেগেটিভ মান আসলে কি হবে, আর একটা হচ্ছে পজিটিভ মান আসলে কি হবে, আর একটা জিরো আসলে কি হবে। তো এটা হচ্ছে পজিটিভ। দেখেন নেগেটিভ মান আসলে বিষয়টা হচ্ছে এরকম, যে এরকম একটা, এটা কি গোলক বা বৃত্ত যাই বলি, এখানে প্রবেশ করবে বা চাপ দিবে নেগেটিভ মানের ক্ষেত্রে অন্তর্গামী, ফ্লাক্স সমূহ কিগামী, অন্তর্গামী। অন্তর্গামী হলে কি হবে, দেখেন তো অন্তর্গামী হলে কি, সংকুচিত হবে। তার মানে কি, আয়তন, যে নেগেটিভ হলে আয়তন কমে যায়, আয়তন কমে যায়। আচ্ছা দেখেন তো আয়তন যদি কমে যায়, মনে করলাম এর ভিতরে তরল আছে বা সামথিং আছে, তো কোনো কিছুর আয়তন কমে গেলে তার ঘনত্ব কি হয়,
আয়তন কমে গেলে ঘনত্ব দেখেন রো ইকুয়ালস টু এম বাই ভি। তো ভর ধর কমতেছে না, আয়তন কমতেছে, তো আয়তন যত কমে, এখানে আয়তন যত কমে এই যে রো তত বৃদ্ধি পায়, রো তত বৃদ্ধি পায়। তাহলে এখানে আয়তন যত কমবে রো তত বৃদ্ধি পাবে, অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে আয়তন কমে গেলে কি হয়, ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে আয়তন কমে গেলে কি হয়, ঘনত্ব বৃদ্ধি পায়। এবার দেখেন যদি শূন্য হতো, মানে আমার ডাইভারজেন্সের মান শূন্য হতো, ডাইভারজেন্সের মান শূন্য হতে হচ্ছে আগত ফ্লাক্স ও নির্গত ফ্লাক্স সেম হতো। কি বলছি, আগত ফ্লাক্স ও নির্গত ফ্লাক্স সেম হতো, এরকম হতো। যদি আগাতে পারবো কিনা জানি না, আল্লাহ ভালো জানে। দেখেন মানে যতগুলা ভিতরে প্রবেশ করবে ঠিক ততগুলা যে বের হয়ে যাবে। তার মানে আগত নির্গত সেম হতো। যদি কি হতো, ডাইভারজেন্স মানে শূন্য হতো, তাহলে হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন হতো না, আয়তন অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। ঘনত্বের ক্ষেত্রেও সেম, ওইটা অপরিবর্তনীয় থাকতো। তাহলে শূন্য হলে কি হতো, আগত ফ্লাক্স নির্গত ফ্লাক্স সেম হতো, তাহলে আমাদের কোনো সমস্যা হতো না। এখন যদি পজিটিভ হতো তাহলে কি হতো, যদি আমাদের পজিটিভ হতো, ডাইভারজেন্সের মান পজিটিভ হতো, পজিটিভ হলে এটা হতো, দেখেন পজিটিভ হলে আয়তন বৃদ্ধি পাইতো। কি হতো, আয়তন বৃদ্ধি পাইতো। আর আয়তন বৃদ্ধি পাইলে কি হয়, ঘনত্ব কমে যেত। তাহলে এখন ডাইভারজেন্সের এই তাৎপর্যগুলো আমাদের লাগবে, এখান থেকে আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। তো দেখেন মাইনাস হলে কি হয়, আয়তন কমে যায়, ঘনত্ব বৃদ্ধি পায়। শূন্য হলে কি হয়, আয়তন কোনো আয়তন অপরিবর্তনীয়, অর্থাৎ ঘনত্ব অপরিবর্তনীয়। আর পজিটিভ হলে কি হয়, পজিটিভ হলে দেখেন আয়তন বৃদ্ধি পায়, ঘনত্ব কমে যায়। এটা আমরা শিখলাম। এবার দেখেন যদি এরকম আমি বলতাম এই একটা ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা একটা ভেক্টর, এটা ডাইভারজেন্স বের করতে বললাম। তো ডাইভারজেন্স মানে ডট গুণ, তাহলে হচ্ছে এরকম করতাম ডাইভ ডট ভি, বা এরকম করতাম নেবলা ডট ভি, এটা করতাম। এটা করলে কি হতো, প্রথমে নেবলাকে বসাতাম ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ করতাম। তার সাথে কি করতাম, ওইটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ করতাম। করলে কি হতো, ওই যে এ এক্স এর সিস্টেম, তাহলে হচ্ছে এরকম হতো ডিডি এক্স অফ মানে ডেল ডেল এক্স অফ এক্স প্লাস এখানে করলে কি হয় 1 প্লাস 1 প্লাস 1, তার মানে কথা হয় দেখেন 3। তাহলে হচ্ছে এটা হচ্ছে ডাইভারজেন্স 3। এইভাবে আমরা করতাম। তো এটা যেহেতু 3 আসছে, তার মানে কি আসছে, পজিটিভ আসছে, পজিটিভ আসছে। 3 আসছে মানে কি, পজিটিভ আসছে, তার মানে শূন্যর চেয়ে বড়, তার মানে কি এটা হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব কমে যাবে। এটা আমরা পারবো। এরপর দেখেন কার্ল, কি বলছি, কার্ল মানে কি, দেখেন কার্লের থেকে একটা জিনিস মনে রাখতে হবে, সি ফর কার্ল, সি ফর ক্রস গুণ নন। তাহলে সি ফর কার্ল, সি ফর ক্রস গুণ। তাহলে কার্ল কি করে, ভেক্টরই রাখে, মানে কোনো রাশিকে ভেক্টরই রাখে। তো আমরা এটাকে কিভাবে করি, এটার সাথে এই যে ক্রস গুণ করি। তো ক্রস গুণের সিস্টেম আমরা দেখছিলাম। তো একটা ক্রস গুণ আমরা করার চেষ্টা করি। দেখেন আচ্ছা, এটা তাৎপর্য আগে বলি। তাৎপর্য কি, কার্লের মান, আচ্ছা কার্ল মানে কি ঘূর্ণন, এটা দিক আছে, কিন্তু দিক শিখাইছি কিছুক্ষণ আগে, শিখালাম যে ঘড়ির কাঁটার দিকে হলে কি হবে, বিপরীত দিকে হলে কি হবে। তো বিষয় হচ্ছে দেখেন এই কার্ল এর একটা যদি সামথিং মান থাকে, মনে করেন এই ঘূর্ণনের একটা মান আছে, নেগেটিভ হোক পজিটিভ হোক একটা মান আছে, মনে করেন নেগেটিভ হোক বা পজিটিভ হোক একটা মান আছে। তাহলে কার্লের মান যদি থাকে, তার মানে কি এটা কি ঘুরবে, তাহলে ওটা হচ্ছে ঘূর্ণনশীল। আচ্ছা কার্লের মান যদি থাকে, তাহলে নেগেটিভ হোক পজিটিভ হোক মান যদি আসে, সেটা হচ্ছে ঘূর্ণনশীল। আর এটা যদি নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই, কারণ মান বের করতে গেলে, ভেক্টর রাশির মান বের করতে গেলে এটা নেগেটিভ হবে না, পজিটিভই হবে। দেখেন তার মানে কার্লে যদি মান থাকে, শুধু মান বলি, মান বিদ্যমান,
কারণ কি নেগেটিভ তো হবে না, কারণ হচ্ছে এটা তো একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি যখন মান বের করবো তখন ওই যে রুট ওভার দিয়ে স্কোয়ার করবো না, তো তখন ওই মাইনাস কেটে যাবে, তার মানে মাইনাস থাকবে না। তো কার্লে যদি মান থাকে সেটা হচ্ছে ঘূর্ণনশীল। এখন বলেন কোনো কিছু যদি ঘোরে তার শক্তি কি সংরক্ষিত থাকে না অসংরক্ষিত থাকে? অর্থাৎ তার মধ্যে মনে করেন হচ্ছে একটা ফ্যানে বলি, একটা ফ্যান আমরা হচ্ছে ব্যাটারিতে চালনা করছি। এখন ফ্যানটাকে যদি ব্যাটারিতে চালনা করি, ব্যাটারিতে চার্জ ছিল 100%, ফ্যানটা ঘুরতেছে, তাহলে কি ব্যাটারি থেকে চার্জ খেয়ে যাচ্ছে না বা চার্জ কমে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। তাহলে যদি ঘূর্ণনশীল হয় তাহলে হচ্ছে চার্জ কি সংরক্ষণ করে রাখতেছে ব্যাটারি, নাকি অসংরক্ষণশীল হচ্ছে? অসংরক্ষণশীল হচ্ছে। তাহলে এক্ষেত্রে ঘূর্ণনশীল যখন হবে তখন হচ্ছে অসংরক্ষণশীল। কি বলছি? ঘূর্ণনশীল যখন হবে তাহলে অসংরক্ষণশীল। এবার দেখেন যদি মান না থাকতো, যদি শূন্য হতো, মান যদি শূন্য হতো তাহলে হচ্ছে অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল। বলেন অঘূর্ণনশীল হলে কি হতো? সংরক্ষণশীল হতো। সংরক্ষণশীল হতো। তাহলে মান বিদ্যমান থাকলে ঘূর্ণনশীল হয়, আর ঘূর্ণনশীল মানে হচ্ছে অসংরক্ষণশীল, আর যদি হচ্ছে অঘূর্ণনশীল হয় তাহলে সংরক্ষণশীল। পারবো। এখন আমরা একটা গুণ দেখব, ক্রস গুণনের একটা দিন দেখি। এটাই দেখলাম যদি আমাদের এরকম বলতো v equals to x I cap প্লাস y j cap প্লাস z k cap, এটার সাথে আমাদের যদি কার্ল বের করতে বলতো তাহলে কার্ল CURL কার্ল equals to এরকম করতাম। তাহলে এরকম প্রথমে লিখতাম I cap, এটা লিখতাম j cap, পরেরটা লিখতাম k cap, এরপর লিখতাম del del x, এরপর হচ্ছে এটার মান x y z। এটা যদি এভাবে আমরা করি তাহলে কি হয়? প্রথমে I যদি নিই তাহলে I এর সারি, এর সাথে I এর কলম বাদ, তার মানে হচ্ছে dy dy of z মাইনাস ddz of y মাইনাস j যদি নিতাম তাহলে j এর সারি j এর কলম বাদ, তাহলে ddx of z মাইনাস dz of x এভাবে থাকতো। তারপর যদি আমরা কে নিতাম তাহলে কে সারি কে কলম বাদ দিতাম, কে সারি কে কলম বাদ, তাহলে হচ্ছে ddx of y নিতাম মাইনাস dy of x নিতাম। এই সব কিছু করলে কি হতো? মান আসতো আলটিমেটলি শূন্য। তাহলে কার্ল যখন শূন্য হয় তখন ভেক্টরটি কি হয়? ভেক্টরটি হয় অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। তাহলে আমরা হচ্ছে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এবং এর তাৎপর্য এগুলো আমরা শিখলাম। এখন আমরা হচ্ছে পরবর্তীতে কি করব? কিছু শর্টকাটস টেকনিক দেখব আর কয়েকটা ম্যাথ করব, ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে।